নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। আমরা এখানে যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। আপনারাও যদি চান যে বিনামূল্যে আপনাদের ভাগ্য গণনা করা হোক, তবে এই ভিডিওর কমেন্টে নিজেদের জন্মের সময়, তারিখ এবং স্থান লিখে কমেন্ট করুন। পরবর্তী ভিডিওটি হতে পারে আপনার ভাগ্য গণনা বা জন্মছকের উপর। আর যদি কেউ এখানে করা হয় সেটা হচ্ছে বেসিক বা প্রাথমিক অ্যানালিসিস। যদি কেউ এরপরে আরও ডিটেলড অ্যানালিসিস করতে চান, তাহলে তিনি আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ব্যক্তিগত নাম্বার, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি তার সঙ্গে পার্সোনালি কথা বলে নেব। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। জয় মা দুর্গা, জয় বজরংবলী। আচ্ছা, আমরা আজকে যে ছকটা দেখছি, এই ছকটি বেসিক্যালি আমার একজন অত্যন্ত সিনিয়র অফিসারের। ইনি একসময় আমার অফিস বস ছিলেন, এখন বর্তমানে অন্য অফিসে কর্মরত, ট্রান্সফার হয়ে গেছেন। আর ইনি একজন অত্যন্ত সরকারি উচ্চ পদে কর্মরত, তো সরকারি উচ্চপদস্থ আধিকারিক ইনি। তো এনার যেটা ছকটা দেখতে পাচ্ছি, ছক অনুযায়ী প্রথম ঘরে আছে 4, অর্থাৎ কর্কট রাশি। 4 নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি। তো এনার সেখানে লগ্ন পড়েছে, তাই এনার কর্কট লগ্ন। আর চন্দ্র যেখানে বসেছে সেটাকে আমরা বলি রাশি। তো চন্দ্র এনার বসেছে 8 নম্বর ঘরে, বা যেখানে 8 লেখা আছে, অর্থাৎ বৃশ্চিক রাশি। 8 নম্বর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, তাই এনার কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি। এবার আমরা যে এই যে জন্মছকটা অ্যানালিসিস করি, এটাকে বলে লগ্নকুণ্ডলী। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট লগ্ন। এবং যে নর্মাল যে ছক দেখে যে কুণ্ডলী বিচার হয় বা কুষ্টি বিচার হয়, সেখানে লগ্নরই ইম্পর্টেন্স সবথেকে বেশি। তো লগ্ন আমার যেখানে 4 বসে আছে কর্কট রাশির ঘরে, তাই কর্কট লগ্ন। কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র। তো চন্দ্র হচ্ছে এই পুরো জন্মছকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট। চন্দ্রের সঙ্গে বাকি প্ল্যানেটগুলোর সম্পর্ক এবং তারা যে যে স্থানে বসেছে সেই মতো তারা ওভারঅল রেজাল্ট দেবে। প্রথম ঘরে এই ঘরটা ফাঁকা আছে। প্রথম ঘর হচ্ছে স্বয়ং, নিজে, তার পার্সোনালিটি। সেইখানে অপোজিট থেকে যেটা দেখতে পাচ্ছি, এই ঘরটি ফাঁকা থাকলেও অপোজিট থেকে দৃষ্টি আছে সূর্য, বুধ এবং শুক্রের, যেখানে 10 লেখা আছে। মকর রাশির ঘরে বসে আছে 3টে প্ল্যানেট একসাথে, সেখান থেকে দৃষ্টি দিচ্ছে প্রথম ঘরে। তো এখানে সূর্য, বুধ এবং শুক্রের যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটা লগ্নের ওপর পড়ায় এই 3টে প্ল্যানেটের যে একটা মিক্সড এফেক্ট এই জাতকের ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ পাবে। সূর্যের মতো তেজস্বী, বুধের মতো চপল বা বুদ্ধিমান, আর শুক্রের মতো সুজবুজলা, শান্ত, নম্র স্বভাবের। আর এরপর আমরা যাচ্ছি সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস হচ্ছে যেখানে 5 লেখা আছে, ব্রাইট হচ্ছে। এটাকে বলে ধন, কুটুম, বাণীর ঘর। তো এই ঘর থেকে আমরা ডিনোট করি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, অ্যাকুমুলেটেড ওয়েলথ কতটা থাকবে, এগুলো। আর বাণীও, এছাড়া খাদ্যাভ্যাসও এখান থেকে যাচাই করা যায়। তো এখানে কোনো গ্রহ বসে নেই, বা সরাসরি বিপরীত থেকে কোনো গ্রহের দৃষ্টি নেই। তৃতীয় ভাবে যাচ্ছি। তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমের ভাব, যেখানে 6 লেখা আছে। এটা পরাক্রমের ভাব, ছোট ভাই বোনের ঘর, বাধাবিঘ্নের ঘর, ছোট যাত্রারও ঘর। সেইখানে শনি এবং মঙ্গল বসে আছে। শনি এবার বর্গোত্তম মানে সে একটু পাওয়ার বেড়ে যাবে। কিন্তু শনিদেব হচ্ছেন এই যে কর্কট লগ্নে, শনিদেব অত্যন্ত মারক গ্রহ। আর মঙ্গল কারক, কিন্তু শনি মারক। আরেকটা যেটা জিনিস হবে, শনি এবং মঙ্গল দুজনে একত্রে বসেছে, তৃতীয়ভাবে বসেছে। এনাকে ব্যক্তিগত লাইফে স্ট্রাগল অত্যন্ত বাড়িয়ে দেবেন, বাধাবিঘ্ন কাটিয়ে এনাকে উঠতে হবে। তবে পরাক্রম যথেষ্ট পরিমাণে থাকবে, যেহেতু মঙ্গল আছে। এছাড়া ছোট ভাই বোনের যোগ তৈরি করবে। মঙ্গল ভাইয়ের যোগ দেয়, আর শনি বোনের যোগ দেবে, যেহেতু শনি আসলে ফিমেল চাইল্ড আসে পড়ে। তো শনি বোনের যোগ তৈরি করছে, মঙ্গল ভাইয়ের যোগ তৈরি করছে, তাই ছোটো ভাই বোনেরা থাকার সম্ভাবনা প্রবল। আর ছোটোখাটো যাত্রা এনার লেগেই থাকবে। আর যেটা বললাম, পরাক্রম ভালো হবে, কিন্তু স্ট্রাগলও যথেষ্ট পরিমাণ করাবে। যথেষ্ট পরিমাণে স্ট্রাগল এখানে দেবে শনি মঙ্গলের জুটি। আচ্ছা, তারপরে আসছি চতুর্থভাবে। চতুর্থ ভাব হচ্ছে ভূমি, মাতা, বাহনের ঘর। সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছেন। বৃহস্পতি এই জন্মছকের মধ্যে বা কর্কট লগ্নের কুণ্ডলিতে অত্যন্ত শুভ গ্রহ, অত্যন্ত কারক গ্রহ। তিনি যখন চতুর্থভাবে বসেছেন, অত্যন্ত ভালো ফল প্রদান করবেন।
মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো হবে। মা অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ আর খুবই নম্র ভদ্র স্বভাবের হবেন এবং অত্যন্ত ভালো মন মানসিকতার মানুষ হবেন। এবং জাতকের ভূমি বাহন রিলেটেড পজিটিভ জিনিসও বৃহস্পতি দেবেন। এখানে যখন বৃহস্পতি যে ডিগ্রিতে বসে আছে 14 ডিগ্রিতে, 14 ডিগ্রি বৃহস্পতি মানে খুবই পাওয়ারফুল। কেন 15 ডিগ্রিকে আমরা হায়েস্ট পাওয়ার ধরি। তো 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 15 ডিগ্রিতে হায়েস্ট হয়, আবার 15 পরে যেটা বাড়ে সেটা হচ্ছে তার পাওয়ারটা কমতে থাকে। তো ওভারঅল কথা হচ্ছে যে 15 ডিগ্রিতে যখন পাওয়ারফুল হয় সেখানে 14 ডিগ্রিতে আছে বৃহস্পতি, অত্যন্ত খুবই পাওয়ারফুল। তো জাতকের যেটা হবে যে পৈতৃক যেভাবে ভূমি মাতা মানে ভূমি বাহন থাকার সম্ভাবনা প্রবল যথেষ্ট পরিমাণে, এবং মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো হবে এবং সুখস্থান ভালো। তো এই ওভারঅল সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য ভালো থাকবে। তারপর আমরা আসছি পঞ্চমভাবে। পঞ্চমভাব যেখানে 8 লেখা আছে, 8 নম্বর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সেখানে চন্দ্র নিচস্থ হয়। তো চন্দ্র এখানে বর্গোত্তম, অর্থাৎ নবমাংশ অষ্টম রাশিতেই বসেছে। তার সঙ্গে কি হয়েছে, এখানেও যখন দেখা যাচ্ছে অষ্টম রাশিতেই বসেছে এবং নিচস্থ হয়ে বসে আছে, তার মানে চন্দ্র এনাকে ভোগাবে। অথচ এনার লগ্নপতি কিন্তু চন্দ্র, লগ্নে সব থেকে ইম্পর্ট্যান্ট প্ল্যানেট হচ্ছে চন্দ্র, কিন্তু চন্দ্রই এনাকে যথেষ্ট ভোগাবে। কেন? পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর, প্রেমের ঘর, বিদ্যার্জনের ঘর। তো চন্দ্র এনাকে যেটা করবে, সন্তান রিলেটেড সমস্যা দেবে, কন্যা সন্তানের যোগ তৈরি করবে, আর যেটা হবে প্রেমে বিফলতা দেওয়ার সম্ভাবনা প্রবল, বিদ্যার্জনেও বাধা তৈরি করতে পারে স্বাভাবিকভাবে, যদি বিশেষ করে চন্দ্রের দশা সেই সময় পড়ে। তো ওভারঅল পঞ্চম হাউস রিলেটেড নেগেটিভ ফল পাচ্ছেন। কিন্তু এনাকে যদি কখনো কোনো জ্যোতিষী কেউ ভুল করেও মুক্ত পড়তে বলেন বা মুনস্টোন পড়তে বলেন, এনার আরও ক্ষতি হবে, আরও কষ্ট পাবেন ইনি জীবনে। কেন? লগ্নপতি হলেও তিনি যখন খারাপ ঘরে বসে যায়, তখন সেই লগ্নপতি যে সব থেকে কারক গ্রহ জন্মছকে, সেই অত্যন্ত খারাপ ফল প্রদান করে, এবং নিচস্থ হয়ে যাওয়া মানে অত্যন্ত খারাপ ফল প্রদান করা। সে কখনো তাকে পাথর দিয়ে, তাকে পাওয়ার দিয়ে আর পজিটিভ করা যায় না তাকে, সে আরও তার নেগেটিভিটি বেড়ে যাবে। তাই এনার কখনোই মুক্ত বা মুনস্টোন পড়া উচিত নয়। তারপরে আমরা আসছি ষষ্ঠভাবে। ষষ্ঠভাব যেখানে 9 লেখা আছে, এটা হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর। সেখানে নেপচুন বসে আছে, কেতু বসে আছে। তো নেপচুনকে, ইউরেনাস নেপচুন প্লুটোকে আমরা গুরুত্ব দিই না, সেই জন্য আমরা আগের ঘরটাতেও ইউরেনাস ছিল, আমরা গুরুত্ব দিইনি। তো এখানে আমরা ধরবো যে কেতু বসে আছে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে কেতু, ষষ্ঠভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর। সেখানে কেতু থাকলে যেটা হয়, গুপ্ত রোগ, গুপ্ত শত্রু দেয়। এখানে যেটা বেশিরভাগ দেখা যায় যে কেতু এমন কোনো রোগ দেয় যেটা সহজে ডায়াগনোস করা যায় না, এবং যতদিনে ডায়াগনোস করা হয় ততদিনে অনেকটা দেরি হয়ে যায়, ফলে রোগটা অনেকটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। সেইটা কেতু এখানে অনেক সময় ঘটিয়ে থাকে। তাই এই বিষয়ে এনাকে আমি সজাগ থাকতে বলবো। যে কোনো ছোটোখাটো অসুবিধা হলেও ডায়াগনোস করে নেওয়ার পরামর্শ দেবো। কেন কি অবহেলা করলে অনেক সময় বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে। আর তারপর আমরা আসি সপ্তমভাবে। সপ্তম ভাব যেখানে 10 লেখা আছে, সেখানে সূর্য, বুধ এবং শুক্র বসে আছে। তো সূর্য এই জন্মছকে অত্যন্ত কারক, কিন্তু সূর্য একটা জিনিস যেটা করে, সপ্তম ভাবটা সূর্যের কারক ভাব নয়, এই লগ্নের ক্ষেত্রে কারক, কিন্তু কারক ভাব নয়। এই জন্য আমরা দেখি যে কালপুরুষের ছক যেটাকে বলে, সেখানে আমরা দেখি যেটা 7th রাশি, মানে প্রথম ঘরে সূর্য উচ্চস্থ হয়, ঠিক বিপরীতে 7th-এ গিয়ে সূর্য নিচস্থ হয়। সেজন্য কি কারক ভাব বলা হয় না সূর্যের, কিন্তু ওভারঅল যেহেতু জন্মছকে পজিটিভ, তাই পজিটিভ দেবে। সঙ্গে যেটা দেবে, পার্টনারের মধ্যে একটা, সূর্য হচ্ছে দাম্ভিক গ্রহ, একটু ক্রূর। তো সেই জন্য পার্টনার যেটা হবে, 3টে গ্রহের মিক্সড একটা এফেক্ট পার্টনারের মধ্যে থাকবে। তো পার্টনার একই সাথে বুধের মতো বুদ্ধিমতী হবে, সঙ্গে শুক্র থাকার জন্য সুন্দর হওয়ার কথা, কিন্তু সূর্য থাকার জন্য দাম্ভিক হওয়ার সম্ভাবনা। তো এখানে সূর্য মোর অর লেস ভালো ফল দিচ্ছে। শুক্র এখানে একটা যেটা হয়েছে, কম্বাস্ট হয়ে গেছে। শুক্র এনার ক্ষেত্রে অত্যন্ত যোগকারক। কেন? কর্কট লগ্নে শুক্র অত্যন্ত যোগকারক, 4র্থ ঘরের অধিপতি এবং 11শ ভাবের অধিপতি। সেখানে নিয়ে এসে বসছেন সপ্তমভাবে। তাই বিয়ের পরে অনেক ইচ্ছাপূর্তি, অনেক লাভ, অনেক অর্থের আগমন, এগুলো হওয়ার সম্ভাবনা। আরও একটা জিনিস কি, যেহেতু সূর্য এনার দ্বিতীয় পতি, অর্থাৎ সিংহ রাশিটা এনার দ্বিতীয় ঘরে পড়ছে, তো তিনি গিয়ে সপ্তমভাবে বসেছে। দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে ধন কুটুম বাণীর অধিপতি, যখন সপ্তমভাবে বসে, সেদিক থেকেও একই ইন্ডিকেশান দিচ্ছে যে বিয়ের পর এনার অর্থের আগমন বাড়বে জীবনে।
অর্থ লাভ হবে। তবে বুধ এই লগ্নে অত্যন্ত মারক, খারাপ ফল দেয়, তাই বুধ সপ্তমে নেগেটিভ রেজাল্টই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সূর্য এবং শুক্র পজিটিভ রেজাল্ট দেবে। তার মধ্যে শুক্র কম্বাস্ট হয়ে গেছে, অর্থাৎ অস্ত হয়ে গেছে সূর্যের কাছাকাছি চলে আসায়। তাই আমি এনাকে একটা পরামর্শ দেব, একটা হিরে বা ওপাল বা জারকন ধারণ করার জন্য, যাতে শুক্র পাওয়ার পায়। শুক্র এখানে পাওয়ার পেলে অত্যন্ত ভালো ফল প্রদান করবে। তারপর আমরা আসছি অষ্টম ভাবে। অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্ট, মৃত্যুর ঘর। তো অষ্টম ভাবটা আমরা দেখছি এখানে আপাতত ফাঁকা আছে, সরাসরি বিপরীত থেকে কোনো গ্রহের দৃষ্টি নেই। তার আগে যেটা বলে রাখি, সপ্তম ভাব ছিল পার্টনারশিপের ঘর, ডেলি ওয়েজেসের ঘর আর বিবাহের ঘর। আচ্ছা, তাহলে সপ্তম অষ্টম কমপ্লিট হয়ে গেছে। নবম ভাব বলছি আমরা। নবম ভাব ফাঁকা, এখন অন্য কোনো গ্রহের দৃষ্টি থাকতে পারে। নবম ভাবে যেটা আমরা দেখছি, বিপরীত থেকে শনি মঙ্গলের দৃষ্টি নবমভাবে এসে পড়ছে। এই যে দৃষ্টিটা এখানে যেটা করবে, এনাকে স্পিরিচুয়াল অবশ্যই বানাবে, কিন্তু শনি মঙ্গল একসাথে একটা প্রবল, যেটা বললাম যে স্ট্রাগল এনার বাড়ি দেবে, সেই স্ট্রাগলটা এনার ভাগ্যেও প্রতিফলিত হবে। তো এনার ভাগ্যের ওপরও শনি মঙ্গল যখন একসাথে জুতি ঘটে, তখন একটা অস্থির পরিস্থিতি তৈরি করে। সেইটা এনার ভাগ্যের ওপরেও সময়ে সময়ে তার প্রভাবটা লক্ষ্য করা যাবে, এবং সেটা হয়তো মোস্টলি হয়তো তার বাধাবিঘ্ন স্ট্রাগলের দিক দিয়ে আসবে। তারপর আমরা আসছি দশম ভাব, যেটা হচ্ছে কর্মের ভাব। সেখানে বৃহস্পতির বিপরীত থেকে দৃষ্টি আছে, তো এটা অত্যন্ত শুভ। বৃহস্পতির দৃষ্টিটা অত্যন্ত শুভ ফল দেবে এখানে। এছাড়াও একটা জিনিস যদি আমরা অবজার্ভ করি, সেটা দেখতে পাবো, বিপরীত দৃষ্টি তো নয়, কিন্তু মঙ্গলের যে অষ্টম দৃষ্টিটা আছে, মঙ্গলের সপ্তম দৃষ্টি তো পড়ছে 9th হাউসে, যেখানে 12 লেখা আছে, কিন্তু অষ্টম দৃষ্টি আছে মঙ্গলের। তো মঙ্গলের 4, 7, 8 এই তিনটে দৃষ্টি, সেই অষ্টম দৃষ্টি পড়ছে কিন্তু স্বরাশিতে, তার নিজের রাশিতে, মেষ রাশিতে, যেটা দশমভাবে পড়ছে। তো এইখানে পড়ে মঙ্গল হচ্ছে ভূমিপুত্র, তো সে তার স্বর রাশিতে দৃষ্টি দিচ্ছে, এবং কোইন্সিডেন্টলি বা যেভাবে হয়তো ভাগ্যের জন্যই ইনি ভূমি দপ্তরেই কর্মরত। তারপর আসছি একাদশভাবে। একাদশ ভাব ফাটকা লাভ, ইচ্ছাপূর্তি, ছোটোখাটো রোগ, বড় ভাই বোন ইত্যাদির ঘর। তো সেইখানে চন্দ্রের যেটা দৃষ্টি আছে বিপরীত থেকে পড়ছে এখানে, সেই রিলেটেড কিছু সমস্যা তৈরি করবে, বিশেষ করে ছোটোখাটো রোগ ভোগের দিক দিয়ে। তারপরে আমরা আসছি দ্বাদশভাবে, যেখানে আছে রাহু। রাহুও এখানে দ্বাদশ ভাব হচ্ছে মুখ্যের ঘর, স্পিরিচুয়ালিটির ঘর, আবার নির্বাসনের ঘর, জেলযাত্রার ঘর, বাড়ি থেকে দূরে সেটেলমেন্টের ঘর, বিদেশ যাত্রার ঘর। রাহু এখানে থাকলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখা, রাহু দ্বাদশভাবে বসলে বিদেশ ভ্রমণ হয়, ভাগ্যে বিদেশ ভ্রমণ আমি দেখেছি কয়েকজনের। তো এনারও বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, এবং যেটা কর্মসূত্রে ইনি এমনিতেও দীর্ঘদিন বাড়ি থেকে দূরে থেকেছে। বিদেশ মানে শুধু তো জিওগ্রাফিক্যাল বর্ডার নয়, বিদেশ মানে নিজের জন্মস্থান থেকে বেশ কিছুটা দূরে, যেখানে অন্য রকম ক্লাইমেট হতে পারে, অন্য রকম কালচার হতে পারে, অন্য পরিবেশ হতে পারে। তো সেই দিক দিয়েও বলা যায় যে এনার বাড়ি থেকে দূরে সেটেলমেন্ট বা কিছুটা দূরে সেটেলড হয়ে বেশ কিছুদিন থাকা, এবং এছাড়াও একেবারে বিদেশ বলতে বিদেশি, সেই ভারতেরও বাইরে বা দূরের কোনো রাজ্যে ভ্রমণ, এটাও এনার সম্ভাবনা আছে। তাহলে এইখানে আমরা ওভারঅল অ্যানালাইসিস কমপ্লিট হলো। আমরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।